আজকের লাইফ হচ্ছে ন্যাচারাল রিসোর্সের যে ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ লগুলো আছে ইন্টারন্যাশনাল সার্কমস্টেন্সেসে, সেগুলো নিয়ে হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো ন্যাচারাল রিসোর্সের মধ্যেই তো পড়তেছে ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ গতদিন আমরা পড়েছিলাম যে দুই ধরনের হতে পারে, একটা এয়ার, ওয়াটার, সি, এগুলোর মধ্যে আরেকটা হচ্ছে লিভিং থিং যেগুলো আছে। সো ফরেস্ট, ওয়াইল্ড লাইফ এগুলো কিন্তু আমাদের লিভিং থিং এর মধ্যে মূলত হচ্ছে পড়ছে। সো ইন্টারন্যাশনাল সার্কামস্টেন্সেসে ইন্টারন্যাশনাল ন্যাচারাল রিসোর্সের অনেক পোর্শনই মূলত হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল ল এর মতো। ইটস অ্যাকচুয়ালি সামথিং দ্যাট ইজ রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট। এবং এই ওয়াইল্ড লাইফ বা আপনার ফরেস্ট লাইফ যেগুলো আছে সেগুলোর ডিগ্রেডেশন হলে বা সেগুলোর ক্ষতি হলে সেটা আমাদের আলটিমেটলি এনভায়রনমেন্টের উপরে গিয়ে প্রভাব ফেলবে। সো ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট করার যে বিষয়টা, যে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে যত ধরনের প্রাণী আছে তারা ঠিকমতো সার্ভাইভ করতে পারতেছে কি পারতেছে না, বা আমরা যখন গাছ কেটে ফেলছি, ফরেস্ট খালি করে ফেলতেছি, তখন এই ওয়াইল্ড লাইফগুলোর কি হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট হ্যাজ লং বিন রেগুলেটেড অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলে অনেকদিন ধরেই এটা রেগুলেটেড হয়েছে। ইনিশিয়ালি মূলত হচ্ছে আপনার কিছু সার্টেন স্পেসিফিক স্পিসিস, সার্টেন কিছু ওয়াইল্ড লাইফ হ্যাবিটেটদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে। যেমন ধরেন আহ, এই বিষয়গুলোতে যেগুলো বিলুপ্ত প্রায় টাইপের স্পিসিস থাকে বা ওয়াইল্ড লাইফ থাকে, সেগুলো নিয়েই হচ্ছে মূলত মানুষ প্রথমে কনসার্ন থাকে, ঠিক আছে। সো প্রথম দিকে মূলত ওই সার্টেন টাইপস অফ ওয়াইল্ড লাইফ বা সার্টেন টাইপস অফ ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট নিয়ে হচ্ছে কনসার্ন ছিল। কিন্তু এখনকার সময়ে বেসিক্যালি দ্য ফোকাস হ্যাজ শিফটেড টু বি মোর কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ। এখন আর আগের মতো দু একটা বা সার্টেন স্পেসিফিক ওয়াইল্ড লাইফ বা ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট নিয়ে চিন্তা ভাবনা করে না। এখন হচ্ছে পুরো গোটা ওয়াইল্ড লাইফ, ফরেস্ট লাইফ নিয়েই হচ্ছে মূলত চিন্তা ভাবনা করে, যেটার জন্যই হচ্ছে আপনার দ্য কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটির কনসেপ্টটা আসে। এটা একটা কনভেনশন বায়োলজিক্যাল ডাইভার্সিটি নিয়ে আলোচনা করেছে। বায়োলজিক্যাল ডাইভার্সিটি মানে হচ্ছে বায়োলজিক্যাল যে বিষয়টা আছে, যে এই ওয়ার্ল্ডে একটা প্রাণী আরেকটা প্রাণীর উপর ডিপেন্ডেন্ট। আমরা যেমন মানুষ হিসেবে আমরা ফরেস্ট ওয়াইল্ড লাইফের উপর ডিপেন্ডেন্ট, আবার ফরেস্ট ওয়াইল্ড লাইফ আমাদের লাইফ স্টাইলের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত বায়োলজিক্যাল ডাইভার্সিটি নিয়ে মূলত হচ্ছে আমাদের একটা কনভেনশন হয়, ঠিক আছে। এখন এই যে 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 ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্ট, কনভেনশন বা ট্রিটি যেগুলাই হয়, all these international um, legally binding agreement are of key importance for the review and drafting of effective national legislation on sustainable wildlife management, either because they pose limit to the sovereignty of the country in regulating wildlife use protection, or because they call for the operationalization of a specific principle, method, process for the management, তারপরে প্রোটেকশন ইউজ অফ ওয়াইল্ড লাইফ। বিষয়টা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে ইন্টারন্যাশনাল লগুলার সার্কমস্টেন্সেসে আপনি যখন কোনো একটা ইন্টারন্যাশনাল ট্রিটি, অ্যাগ্রিমেন্ট বা কনভেনশনে সাইনিং পার্টি হচ্ছেন, তখন সেই সার্কমস্টেন্সেসে ওই ট্রিটি, কনভেনশন বা অ্যাগ্রিমেন্ট যেটাতেই আপনি সাইনিং পার্টি হচ্ছেন, সেটা আপনি আপনার দেশে আইন হিসেবে ব্যবহার করবেন, ন্যাশনাল লেজিসলেশন তৈরি করবেন, ঠিক আছে। তো সেটার সার্কামস্টেন্সেসে আপনার আহ, ওই ইন্টারন্যাশনাল ট্রিটি যেটা ফলো করছেন বা সাইন করছেন, সেটাতে ল, প্রিন্সিপাল গুলা, মেথড গুলা যেরকম আছে, সেটাকেই আপনাকে ফলো করতে হবে আপনার দেশে ফর দ্য ন্যাশনাল লেজিসলেশনের সার্কামস্টেন্সেসে। সো রিসেন্ট টাইমগুলোতে ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্ট যেগুলো হচ্ছে ক্রস কাটিং এনভায়রনমেন্টাল ইস্যু থাকে, সেগুলোর ক্ষেত্রে ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে। ক্রস কাটিং এনভায়রনমেন্টাল ইস্যু মানে হচ্ছে, যেমন ধরেন যে ধরনের এনভায়রনমেন্টাল সার্কামস্টেন্সেস একাধিক দেশ শেয়ার করে,
যেমন ধরেন সুন্দরবন বাংলাদেশও শেয়ার করে, ইন্ডিয়াও শেয়ার করে। সো সুন্দরবনের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন বা ওয়াইল্ড লাইফ ইনহ্যাবিটেন্ট প্রোটেকশনের বিষয়ে যে প্রভিশন গুলো তৈরি করা হবে ন্যাশনাল লতে, বাংলাদেশের লতে, সেটা এমন ভাবে ডিজাইন করে তৈরি করতে হবে যাতে দুই দেশই এটা ফলো করতে পারে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সুন্দরবন। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এটার যে কনভেনশনটা, এই যে ক্রস কাটিং এনভায়রনমেন্ট নিয়ে যে কনভেনশনটা, এটাকে বলা হয় আরহাস কনভেনশন অন অ্যাক্সেস টু ইনফরমেশন, পাবলিক পার্টিসিপেশন অ্যান্ড অ্যাক্সেস টু জাস্টিস ইন এনভায়রনমেন্টাল ম্যাটার। যে সার্কমস্টেন্সেসে আমরা সেম এনভায়রনমেন্ট শেয়ার করি, একই সুন্দরবন বাংলাদেশও শেয়ার করে, ইন্ডিয়াও শেয়ার করে। এখন এই যে যে অ্যাগ্রিমেন্ট গুলো বা ইন্টারন্যাশনাল ট্রিটি গুলো রিগার্ডিং ফরেস্ট বা ওয়াইল্ড লাইফ নিয়ে, সেগুলোকে মূলত হচ্ছে দুই ভাবে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে আপনার স্পিসিস বেসড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে এরিয়া বেসড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট। স্পিসিস বেসড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট বলতে বোঝা হচ্ছে আপনার স্পিসিস বা ধরন, ওয়াইল্ড লাইফের ধরনটা কি সেটার উপরে বেস করে, যে কি ধরনের, এটা কি বার্ডের প্রোটেকশনের কথা আমরা বলতেছি, নাকি আমরা ফরেস্টের প্রোটেকশনের কথা বলতেছি, নাকি সেখানে যে ছোট ছোট গুল্মগুলো তৈরি হয় সেগুলোর প্রোটেকশনের কথা বলতেছি। আর এরিয়া বেসড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট হচ্ছে সাপোজ ধরেন সুন্দরবন একটা ওয়ার্ল্ড রিজার্ভ, এইখানে এরিয়াতে যত ধরনের ওয়াইল্ড লাইফ আছে, ফরেস্ট আছে, সবার প্রোটেকশন নিয়ে কথা বলতেছি। আরো আছে যেমন এনভায়রনমেন্টাল লতে আমরা রামসার কনভেনশন করি। রামসার কনভেনশনটা হচ্ছে আপনার ওয়েটল্যান্ড নিয়ে বলা আছে। ওয়েটল্যান্ডটা কিরকম, যে সারা ওয়ার্ল্ডে যেসব জায়গাগুলোতে আপনার ওয়েটল্যান্ড টাইপের, যে যে জায়গাগুলোতে অল্প জলাবদ্ধতা আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের স্পিসিস বসবাস করে, বিভিন্ন ধরনের গাছপালা আছে, তাদের প্রোটেকশন, ওটা হচ্ছে এরিয়া বেসড প্রোটেকশনের কথা বলতেছে। আচ্ছা, এখন আমরা যদি স্পিসিস বেসড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের কথায় যাই, এন্ডেঞ্জার্ড স্পিসিস যেগুলো আছে, যারা হচ্ছে বিলুপ্ত প্রায় টাইপের, স্পেশালাইজড লিগ্যাল অ্যাপ্রোচ নেওয়া দরকার তাদের ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এটাতে মূলত ইট ফোকাসেস এক্সক্লুসিভলি অন দ্য আইডেন্টিফিকেশন and restoration of species that have reached critically low population level on the basis of defined criteria procedure for listing this species, at least two general mechanism designed to ensure recover of individual species। ধরেন যেগুলো বিলুপ্ত প্রায় হয়ে গেছে বিভিন্ন প্রজাতিগত কারণে, একটা পাখির হয়তো বা অনেক ধরনের ভ্যারিয়েশন ছিল, কিন্তু আস্তে আস্তে তাদের সেগুলো, সেই ভ্যারিয়েশন গুলো, প্রতিটা ভ্যারিয়েশন খুব লো লেভেল পরিমাণে হয়ে গেছে। তো এদেরকে আলাদা আলাদা ভাবে ডিফাইন করা এবং তাদের ক্ষেত্রে কিভাবে ইন্ডিভিজুয়ালি প্রতিটা স্পিসিসকে, প্রতিটা পাখির প্রজাতিকে আবার রিকভার করা যায়, সেটা নিয়ে হচ্ছে একটা মেকানিজম ডেভেলপ করার কথা বলতেছেন। সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে, লিস্টিং ক্রাইটেরিয়া অ্যান্ড প্রসিডিউর আর বেসড অন সায়েন্স বেসড ডেফিনেশন অফ থ্রেটেন্ড বা এন্ডেঞ্জার, মানে কোন ধরনের প্রজাতির এন্ডেঞ্জার বা থ্রেটেন বেশি হচ্ছে সমাজে বসবাস করতে গিয়ে, মানে ওয়ার্ল্ডে বসবাস করতে গিয়ে বা ওই স্পেসিফিক এনভায়রনমেন্টে বসবাস করতে গিয়ে, সেটা আগে আপনাকে অ্যাসেস করতে হবে যে কারা হচ্ছে সাইন্টিফিক্যালি আসলেই এন্ডেঞ্জার্ড লাইফের মধ্যে আছে, এদেরকে আগে হচ্ছে আপনাকে প্রোটেকশন দেওয়ার মেকানিজম তৈরি করতে হবে। সো এই মেকানিজম বললো দুই এর মেকানিজম হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি মেকানিজম। প্রাইমারি মেকানিজমটা বলতেছে প্রাইমারি মেকানিজম ফর রিকভারি is the requirement that government agencies and private developer consider listing species in design and constructing project, including adequate protection measures to minimize and mitigate project impact, ensure the species long-term survival or recovery। প্রাইমারি মেকানিজম হতে পারে যে গভর্নমেন্ট এজেন্সি এবং প্রাইভেট যে জায়গাগুলো আছে, ধরনের এনভায়রনমেন্ট অধিদপ্তর বা আরা যারা আছে, তাদেরকে মূলত বলতেছে যে লিস্ট তৈরি করতে এবং অ্যাডিকুয়েট প্রোটেকশন যাতে এই ধরনের স্পিসিস গুলো ফর এ লং টাইম তাদের সার্ভাইভালের জন্য পায়, বা যারা বিলুপ্ত হয়ে গেছে তাদের রিকভারির জন্য লং টাইম একটা সাপোর্ট যাতে পায়, সেটা তৈরি করা।
সেকেন্ড মেকানিজম হচ্ছে the prohibition of direct or indirect take of species in question. লাইক দ্বিতীয়টা হচ্ছে যে আপনি কি করতেছেন, ওই স্পিসিস গুলো এখনো যা দুই একটা আছে সেগুলোরও ধরা শুরু করছেন বা কিল করতেছেন, সেটার যেন 100% প্রহিবিশন হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইভেট ডেভেলপারদের সার্কমস্টেন্সেসে তাদেরকে লিস্টেড করা এবং তাদের লং টার্ম রিকভারি এনশিওর করা। আরেকটা হচ্ছে যতটুকু বাকি আছে ততটুকু যেন আর ইনহ্যাবিটেন্ট না হয়, ডিস্ট্রয় না হয়ে যায়, তাদের বসবাসের স্থান ইনজুর না হয়, সেই বিষয়ে মেকানিজম দেয়া। আচ্ছা, এই বিষয়টাতে দুইটা মেজর international wildlife agreement are species based and focus on immediate protection of certain species by the adoption of listing differentiating according to the degree of threat. So these listing usually take form of appendix in the convention কোনটা biological diversity, the convention of biological diversity তে মূলত হচ্ছে যারা যারা বিলুপ্ত প্রায় এদেরকে অলরেডি ইন্টারন্যাশনালি লিস্টেড করা হয়েছে। আচ্ছা, এখন আসি হচ্ছে, এটা তো গেল স্পিসিস হ্যাবিটেন্টের কথা। ওয়াইল্ড ফ্লোরা ফিওনা যেগুলো মানে ছোট ছোট গুল্ম জাতীয় গাছ যেগুলো, সেগুলোর জন্য আপনার ইন্টারন্যাশনাল একটা কনভেনশন হয়েছে যেগুলো বিলুপ্ত প্রায় টাইপের। দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড in endangered species of wild flora and fauna aim to ensure that the international trade in specimen of wild animal and plant does not threaten their survival. So internationally এর এমন ধরনের মানে হয় কি, এ ধরনের গুল্ম জাতীয় গাছ থেকে মূলত বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়, বিভিন্ন এ কারণে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড আছে। হুম, ওয়ালে আহা বলতেছে আপনি ট্রেডিং করেন কোনো সমস্যা নাই, কিন্তু এমন ভাবে ট্রেডিং করেন না যাতে তাদের সার্ভাইভাল থ্রেটেন হয়ে যায়। সো এই ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইন্ডেঞ্জার স্পিসিস যে কনভেনশনটা, সে বলতেছে endangered species by restricted and regulated their international trade through export permit system. এই এটা আপনি এক্সপোর্ট পারমিট সিস্টেম যদি একটু কঠোর করা যায়, সেই সার্কামস্টেন্সেসে এটা অনেকটা কি বলে স্ট্রং পজিশনে যাবে। ফর স্পিসিস থ্রেটেন্ড উইথ এক্সটেনশন which may be affected by trade, export permit may be granted only in exceptional circumstances subject to strict requirement। বলতেছে যেগুলো ধরেন আপনার বিলুপ্ত হয়ে গেছে সেগুলোকে আপনি এক্সপোর্ট করার পারমিশন দিবেন না। পারমিশন দিলেও খুবই লিমিটেড সার্কামস্টেন্সেসে, এক্সেপশনাল সার্কামস্টেন্সেসে পারমিশন দিবেন, কারণ এগুলো তো আপনার এন্ডেঞ্জার এক্সটিংক্ট হয়ে গেছে, বিলুপ্ত প্রায় হয়ে গেছে। কারণ এগুলাকে আপনি তারপরেও যদি ট্রেড পারপাসে ব্যবহার করেন আর জায়গায় এক্সপোর্ট করেন তো তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই বিষয়ে বলতেছে খুবই স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট শো করতে হবে। আচ্ছা, এবং বলতেছে কমার্শিয়াল পারপাসে সহজে এগুলোকে পারমিট করা যাবে না ইউজ করার ক্ষেত্রে। হুম, খুবই স্ট্রিক্ট রেগুলেশন ফলো করতে হবে এক্সপোর্টের ক্ষেত্রে। সার্ভাইভাল রেটের রিকোয়ারমেন্ট ফুলফিল না করা পর্যন্ত কমার্শিয়াল ট্রেডে ব্যবহার করা যাবে না। ধরেন প্রথমে ট্রেড বন্ধ করে দিল, এরপরে হয়তো বা একটা ভালো লেভেলে এদের আবার গ্রো হয়েছে, রিকভারি হয়েছে, তখন গিয়ে আপনি কমার্শিয়াল ট্রেডে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা কনভেনশন আছে, এই কনভেনশনটা হচ্ছে কনফারেন্স অফ প্যারিস। কনফারেন্স অফ প্যারিস কিছু জিনিস নিয়ে আলাদাভাবে করছে, এস্টাবলিশ হয়েছে। কনফারেন্স অফ প্যারিসটায় there are approximately 5,000 fauna species and 28,000 flora species protected under the three ওই যে আমরা আগে যে ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে যে কনভেনশনটা পড়লাম সেটার আন্ডারে এদেরকে প্রোটেকশন দেয়া হয়েছে। তো এই যে কনভেনশনটা, এই কনভেনশনটা আপনার প্রতিটা স্টেটকে যখন কনভেনশন সিগনেচার করার পরে ওই স্টেট ওই দেশের কনভেনশনটাকে নিজের দেশে যখন অ্যাডাপ্ট করে তখন বলতেছে তোমার কি করতে হবে, অ্যাটলিস্ট একটা ম্যানেজমেন্ট অথরিটি এবং একটা সাইন্টিফিক অথরিটি রাখতে হবে এদের প্রোটেকশনের জন্য। হুম,
এবং কোনোভাবে তুমি এই কনভেনশন ভায়োলেশন করতে পারবা না। এ ধরনের ট্রেড যদি তুমি করো সেটার জন্য তোমাকে প্যানালাইজ করা হবে। ইল্লিগাল ট্রেড বা পজিশনও করা যাবে না। এখন লাস্ট কিছু বছর ধরে কনফারেন্স অন প্যারিস সেভারাল কিছু সলিউশন এনফোর্সমেন্ট কমপ্লায়েন্স কিছু রিকোয়ারমেন্ট দিছে। কিছু স্পেসিমেন এক্সপোর্টেড হইলে সেক্ষেত্রে ইলিগাল কি বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করছে। সো এটার সাথে যদি আপনার এই যে in addition, it is stated that the implementation of the convention at national level must be consistent with the decision adopted by the Conference of Parties. So বলছে যে আপনার সিটিজ যে কনফারেন্সটা আছে, ইন্টারন্যাশনাল ট্রেডের যে ইয়াটা আছে, কনভেনশনটা আছে, সেটা যখন আপনি নিজের দেশে লেজিসলেশন হিসেবে অ্যাডপ্ট করবেন, তখন ওই লেজিসলেশনটা অবশ্যই কনফারেন্স অফ প্যারিসের সাথে কনসিস্টেন্ট হতে হবে। কনফারেন্স অফ প্যারিসের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সেগুলোর সাথে ইনকনসিস্টেন্ট হলে আপনি ন্যাশনালি সেটাকে অ্যাডপ্ট করতে পারবেন না। তো এই গেল। এরপরে আরেকটা কনভেনশন আছে, সেটা হচ্ছে কনভেনশন অন দ্য কনজারভেশন অফ মিটিগেটরি স্পিসিস অফ ওয়াইল্ড অ্যানিমেল। ধরে সরি, মাইগ্রেটরি স্পিসিস মানে বাংলাদেশের শীতের সময়ে অনেক পাখি মাইগ্রেশনে চলে আসে না, এই ধরনের ওয়াইল্ড অ্যানিমেল যারা এক জায়গা থেকে আরেক জায়গাতে মাইগ্রেশনে যায়, ম্যাক্সিমাম সার্কামস্টেন্সেসে সমুদ্র পথে যায়। এখন এদেরকে দেখা যায় বাংলাদেশে আসার পরে আমরা এগুলো ধরে খেপি। তো এই সার্কামস্টেন্সেসে এদেরও প্রোটেকশন দিতে হবে। তারা আমার দেশে না, আমার দেশের পাখি না, ইন্টারন্যাশনাল বাউন্ডারি তারা ক্রস করে আসছে, দ্যাট ডাজন্ট মিন আমি ওগুলো ধরে খেয়ে ফেলবো। ঠিক আছে? এগুলোর সার্কামস্টেন্সেস এর জন্য এগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য আলাদা একটা কনভেনশন তৈরি করা হয়েছে। আচ্ছা, সো যেই স্টেটে এরা মাইগ্রেশনে যাবে সেই স্টেটকে অবশ্যই স্টেট মাস্ট কনজার্ভ, রিস্টোর দেয়ার হ্যাবিটেট, প্রিভেন্ট, রিমুভ অ্যান্ড মিনিমাইজ impediment of their migration, prevent, reduce, control factor endangering them and prohibiting their taking। আমাদের দেশে আগে যেমন অতিথি পাখি মারা ইল্লিগাল ছিল না, এখন অতিথি পাখি মারা ইল্লিগাল, কারণ আমরা এগুলো সাইন করছি। সো উই হ্যাভ টু ফলো ইট, যে এর ধরনের migratory species গুলোর লাইফ এন্ডেঞ্জার করা যাবে না। With regard to other species which have an unfavorable conservation status, range state undertake to conclude global or regional agreement to maintain or restore concerned species in a favorable conservation state। বলতেছে এক দেশ থেকে আরেক দেশে যেহেতু যাচ্ছে, তো প্রতি দেশের রিজিওনাল একটা অ্যাগ্রিমেন্ট, গ্লোবাল অ্যাগ্রিমেন্ট হওয়া উচিত, যে যাতে এই ধরনের স্পিসিসকে কনজারভেশন স্ট্যাটাস দেয়া হয়, যে এদেরকে আপনি ধরতে পারবেন না, এদেরকে আপনি ক্ষতি করতে পারবেন না, এদেরকে আপনি টেকিং করতে পারবেন না, মানে মেরে ফেলতে পারবেন না, সেই ধরনের বিষয়গুলা বলতেছে। সো এই যে যে উপরের যত অ্যাগ্রিমেন্ট গুলা বললাম, এই অ্যাগ্রিমেন্ট গুলা হচ্ছে আপনার অ্যাডপ্ট করা হয়েছে স্পিসিস বেসড ওয়াইল্ড লাইফ গুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড অপশন, সেটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম এরিয়া বেসড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট। স্পেসিফিক কিছু এরিয়া ওপর বেস করে আপনার ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট গুলো করা হয় ওই এরিয়াগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য, অন্য কাউকে প্রোটেকশন দেওয়ার জন্য না। আচ্ছা, এই সময় কি করে, স্পেসিফিক কিছু এরিয়া থাকে, ধরেন মাইগ্রেশন রুট, বাংলাদেশে ধরেন যখন শীতের সময় আসে তখন সব এরিয়াতে কিন্তু শীতের পাখি পাওয়া যায় না, যে বিলগুলা খালগুলা বা যে জায়গাগুলোতে ব্রিডিং হয় ভালো, সেই জায়গাগুলোতেই হচ্ছে মূলত আপনার এই ধরনের শীতের পাখিগুলো আসে। তো ওই এরিয়াগুলোকে প্রোটেকশন দেয়। ঠিক আছে? So, prioritizing the protection of habitat as a special conservation areas for wildlife, the main area বলতে বোঝাচ্ছে রামসার কনভেনশনে যেটা বলছে ওয়েটল্যান্ড নিয়ে, যে বিলটা কিন্তু ওয়েটল্যান্ড, বিলে অল্প পানি থাকে, আবার গাছও থাকে, ন্যাচারাল অনেক আম, কিছু থাকে। সো এই ধরনের এরিয়া, স্পেসিফিক কোন একটা এরিয়া। তারপরে ওয়ার্ল্ড কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ যেগুলা, যে
আহ, তাজমহল এটার মধ্যে পড়ছে, যে স্পেসিফিক ওই এরিয়াটাকেই শুধুমাত্র প্রোটেকশন দেওয়া হবে, এটা যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। So area based international obligation are usually implemented at national level through the creation of protected areas legislation, like স্পেসিফিক ওই এরিয়ার জন্য, যেমন রামসার কনভেনশন শুধুমাত্র ওয়েটল্যান্ডের প্রোটেকশনই দিছে, ঠিক আছে। সো স্পেসিফিক ওই এরিয়ার জন্যই শুধুমাত্র লেজিসলেশনটা তৈরি করা হবে, অন্য কোনো এরিয়ার জন্য না। সো ইট শুড বি রিকল দ্যাট species based treaties also call on parties to protect endangered wildlife habitat along with other management measures. Other management measures বলতে বোঝাচ্ছে স্পেসিফিক কোনো একটা এরিয়ার হ্যাবিটেট যদি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, আমি এমন ভাবে লটা তৈরি করব যে ওইখানে ওই স্পিসিস গুলোর হ্যাবিটেট যাতে নষ্ট না হয়, এবং ওটার সাথে এদের যে আরো ফার্দার স্টেপ নেওয়া হবে টু ডেভেলপ দ্য হ্যাবিটেট লাইফস্টাইল, সেটার ইফেক্ট গুলোও আপনার বা সেটার স্টেপ গুলোর কথাও আপনার এই লতে বলা থাকবে, এরকম টাইপের ল তৈরি করতে হবে। এই যে যে রামসার কনভেনশনটা এনভায়রনমেন্টাল লতে পড়ানো হয়। রামসার কনভেনশনে বলতেছে যে টেরিটরি বেসড করে আপনার কতগুলা ওয়েটল্যান্ড আছে সেটা আগে আপনি ডিফাইন করবেন। হুম, যে বাংলাদেশে এতগুলা ওয়েটল্যান্ড আছে, এতগুলা এরিয়া, ঠিক আছে। কনসেপ্ট ওয়াইজ আপনি সেটা ডেভেলপ করবেন, ডেভেলপ করার পরে সেই জায়গাগুলোতে যে স্পিসিস গুলো আছে তাদের মেরে ফেলা, তাদের হ্যাবিটেট নষ্ট করা, সেগুলোকে প্রহিবিটেড করতে হবে। এবং দ্য থার্ড ওয়ান ইজ ওয়াইল্ড ওয়াইজ ইউজ। ওইখানে আশেপাশে পরিবেশে মানুষ বসবাস করে, ধরেন ওয়েটল্যান্ড, জলা টাইপের মাছ ধরে, ভালো কথা, আপনি মাছ ধরবেন, কিন্তু মাছ ধরাটা যেন সাস্টেইনেবল ওয়েতে হয়। মাছ ধরতেইছি শুধু, কিন্তু মাছ যাতে আরো পরবর্তীতে পরের বছরও আসে, সে ধরনের প্রোটেকশন আমি নিচ্ছি না, সাস্টেইনেবল ইউটিলাইজেশন হচ্ছে না আমার ওই স্পেসিফিক এরিয়াগুলোতে। এই জন্য বলতেছে যখন আপনি ইকোলজি, বোটানি বা জুওলজি বা কোনো পার্ক এই টাইপের কোনো কিছু করবেন, সেটার রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সেটার প্রোটেকশন এবং পরবর্তীতে সেটা যেটা আরো ফ্লোরিশ করে সেই স্টেপগুলোও আপনি নিবেন। আচ্ছা, ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন। World Heritage Convention provides for the identification and conservation of site of outstanding universal value of natural and cultural point of view, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে যেগুলো থাকে সেগুলোকে বেসিক্যালি কালচারাল ভিউ আছে বা ইউনিভার্সাল কোনো একটা ভ্যালু আছে, সেটার উপর বেস করে এগুলোকে করা হয়। তো এই ধরনের ন্যাচারাল হ্যাবিটেন্টে অনেক ধরনের প্রাণী, এনিম্যাল, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ আছে। তো এদের লাইফটা যাতে থ্রেটেন না হয় সেই বিষয়গুলো এই ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনের মধ্যে ইনক্লুডিং, ঠিক আছে। সো পলিসিগুলো এমন ভাবে মেক করতে হবে যে ওই প্লেসে ম্যানেজমেন্টের জন্য যত ধরনের সার্ভিস প্রোভাইড দরকার, কনজারভেশন দরকার, প্রপার মেজার্স দরকার, সব কিছুই মূলত হচ্ছে আপনার ওই কনভেনশন নিবে। আচ্ছা, এরপরের কনসেপ্টটা হচ্ছে আপনার বায়োডাইভার্সিটি প্রোটেকশন অ্যান্ড সাস্টেইনেবল ইউজ। বায়োডাইভার্সিটি প্রোটেকশনের যে বিষয়টা সেটা হচ্ছে ইটস কাইন্ড অফ গ্লোবাল অ্যাওয়ারনেস টাইপের একটা বিষয়। এটার জন্য আপনার কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি যেটা আছে, রিউ ডি জেনারেতে 1992 তে হয়েছিল, এই কনভেনশনটা খুবই জরুরি। এই কনভেনশনে শুধুমাত্র যে আপনার ওয়ার্ল্ডে স্পিসিস সংখ্যা কমে যাচ্ছে সেটার বিষয়ে করতে হবে, অ্যাওয়ারনেস রিফ্লেক্ট করতে হবে, সেটা নিয়েই যে আলোচনা করছে তা না। সেই স্পিসিস গুলোকে কিভাবে প্রপার ওয়েতে মেনটেন করা যায়, কনজারভেশন করা যায়, সাস্টেইনেবল ইউজ অফ দ্য বায়োডাইভার্সিটি, এগুলোকেও মূলত আপনার দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডিফাইন করছে। এখন আপনার এই যে যে ইসের যে বিষয়টা, সাস্টেইনেবল ইউজের যে বিষয়টা, সাস্টেইনেবল ইউজ বলতে বোঝাচ্ছে যে এমন ধরনের ইউজ যেটা আপনি এখন ওই কোনো একটা স্পেসিফিক এরিয়া ব্যবহার করে, সাপোজ ধরেন ফরেস্ট, আপনি গাছ কাটতেছেন, ভালো কথা, গাছ কেটে আপনি লাকড়ি বানাবেন, খাট বানাবেন, ফার্নিচার বানাবেন, ভালো কথা।
কিন্তু আপনি এমনভাবে ইউজ করেন যাতে পরবর্তী জেনারেশনের জন্য কিছু থেকে যায়, ফিউচার জেনারেশনের জন্য কিছু থেকে যায়, প্রেজেন্ট জেনারেশনের নিড পূরণও করতে পারে এবং ফিউচার জেনারেশনের নিড পূরণ করতে পারে। এইভাবেই মূলত আপনাকে ব্যবহার করতে বলতেছে, সেটা ওয়াইল্ড লাইফ হোক, সেটা ফরেস্ট হোক, যেটাই হোক না কেন, বায়োডাইভার্সিটির প্রতিটা এলিমেন্টকে আপনাকে বলতেছে আপনি সাস্টেইনেবল ওয়েতে ইউজ করেন। এমন ইউজ করেন না যে আপনি সব খায়া টায়া চলে গেলেন, জীবনে আর কোনো দিন পরবর্তী জেনারেশন এসে আর কোনো কিছু পাইল না। ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে? এই কথাই মূলত বলছে হচ্ছে আপনার এই বায়োলজিক্যাল ডাইভার্সিটির সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে কনসেপ্টটা, সেটার মধ্যে। তো ইন্টারন্যাশনালি ফরেস্ট লাইফ এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের জন্য মূলত হচ্ছে আমাদের এই আইনগুলোই বেশি অ্যাক্টিভ আছে এখন, বা অপারেশনাল সার্কামস্টেন্সেসে আছে।